আসসালামু আলাইকুম। শুরু করছি হৃদয়হরণী। লিখেছেন তানিশা সুলতানা। পর্ব ২০। থাকতে পারেনি সোয়া সাদির কাছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। সাদিও বাধা দেয়নি। কাঁদতে কাঁদতে সাদির কাছে আকুতি মিনতি করেছিল তাকে রেখে দিতে, কিন্তু সাদি রেখে দেয়নি। সাবিনা, সাজ্জাদ, সেলিম, সিমি এবং নাজমা সবার কাছে হেরে গিয়েছে সোয়া। এতগুলো মানুষ উঠে পড়ে লেগেছে তাকে আলাদা করতে। সে থাকবে কি করে? তাই তো থাকতে পারল না। তবে সোয়ার মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরলেও রাতেই সোয়ার মনটা ফুরফুরে হয়ে গিয়েছিল। হাজারটা প্রজাপতি উড়েছিল সোয়ার ছোট্ট মনখানায়। সাদিকে বিয়ে করতে পেরেও বোধ হয় এতটা খুশি হয়েছিল না সে। প্রথমবার চুমু খাওয়াতেও সে খুশি ছিল না। কেন জানি মনে হয়েছে জোর করে চুমু নিয়েছে সাদির থেকে। সাদি কল করেছিল তাকে, আদুরে গলায় প্রথমবার জান বলে ডেকেছে। আকুতি ছিল সেই কণ্ঠে, ছিল পাহাড় সমান মায়া। ছোঁয়া তো ভুলতেই পারছে না সাদির সেই ভয়েস, সেই আকুতিময় কণ্ঠ। লোকটা পাথর নয়, তবে পাথর হয়ে থাকার চেষ্টা করে। সোয়া চোখ বন্ধ করে সেদিনের কথোপকথন মনে করতে থাকে। সোয়া কাঁদছিল, বুকে বালিশ জড়িয়ে কাঁদছিল সোয়া। তখন তার পুতুলের কভারযুক্ত ফোনটা বেজে ওঠে। স্ক্রিনে সাধু বেবি নামটা দেখে অভিমানের পাল্লা ভারী হয়ে ওঠে। ফোন তুলে না, তুলবেও না বলে প্রতিজ্ঞা করে, কিন্তু প্রেমিক পুরুষের এতবার কল করাতে মন গলে যায় সোয়ার। একবার, দুইবার, তিনবার, এভাবে 40 বার কল করার পরে সোয়ার ছোট্ট মনটা গলে যায়। লোকটার ধৈর্য প্রচুর। মানুষ এতটাও ধৈর্যশীল হতে পারে? 41 বারের মাথায় সোয়া কল রিসিভ করে কানে তুলে, তবে কথা বলে না। ভেবেছিল সাদি ধমক দিবে বা কড়া কথা শোনাবে, কিন্তু সাদি সেসব কিছুই করে না। উল্টে ওপাশ থেকে নীরবতার আভাস আসে। দুপাশে দুজন নীরব রয়েছে, একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এভাবে কতক্ষণ কেটে যায় জানা নেই কারোরই। হঠাৎ করে সাদির গম্ভীর হৃদয় কাঁপানো শব্দ ভেসে আসে, জান। সোয়া কেঁপে ওঠে। কি শুনলো? সাদি তাকে জান বলেছে? চোখ দুটো বন্ধ করে ফেলে সোয়া। প্রস্তুতি নেয় সাদিকে জিজ্ঞেস করবে, কি বললেন এইমাত্র? কিন্তু সোয়া কিছু বলার আগেই সাদি আবারও সেই সুরেলা মধুর সুরে বলে ওঠে, জান, আমার আশেপাশে থাকাটা তোমার জন্য রিস্ক। কিছুদিন দূরে থাকার পরে যদি সারা জীবনের জন্য একসাথে থাকার অনুমতি পাই, তাহলে ক্ষতি কি বলো? সোয়া জবাব দিতে পারেনি। বলতে পারে না, আপনাকে ছাড়া আমি একটা সেকেন্ডও শান্তিতে থাকতে পারি না। আমার দম বন্ধ হয়ে আসে। সোয়াকে নীরব থাকতে দেখে সাদি আবারও বলে ওঠে, সোনা প্লিজ, মন খারাপ করে না। সোয়া এবারও জমে যায়। গম্ভীর গোমরা মুখ সাদি, জান সোনা এসব নামে ডাকতে পারে? এটা বিশ্বাস করার মতো? আচ্ছা, লোকটা ঠিক আছে তো? সে কি নেশা টেশা করেছে? সোয়ার এসব উজবুক ভাবনার মাঝেই সাদি বলে, ঘুমিয়ে পড়ো জান, বলেই কল কেটে দেয়। সোয়া যেন একটা স্বপ্নের মধ্যে ছিল। সাদি কি ওর সাথে কথা বলল এত সুন্দর করে? জান সোনা, আবার আদর মাখা শব্দগুলো। ভাবতেই পারছে না সোয়া, কেমন পাগল পাগল লাগছে। তারপর থেকে লোকটা আর কোনো কল করেনি। 1 সপ্তাহ কেটে গেল। এসেছিল শুক্রবারে, আজকেও আবার শুক্রবার। তবুও লোকটা একটুও খোঁজ নিল না, একটু দেখাও হয় না মানুষটার সাথে। সোয়া কলেজ থেকে প্রতিদিন সাদির বাড়িতে যায়, কিন্তু তাকে পাওয়া যায় না। সাবিনা বেগমের সাথে সময় কাটিয়ে চলে আসে। সাদি সকাল 8টায় বেরিয়ে যায়, সন্ধ্যায় বাসায় ফিরে। কেমন পাগল পাগল লাগে সোয়ার। লোকটার চেহারা যেন চোখের শান্তি, চোখ দুটোকে শান্তি দিতে পারছেই না। আজকে সকাল থেকে সোয়া ভেবে রেখেছে সাদির বাড়িতে যাবে, কিন্তু বেরোনোর সুযোগই পাচ্ছে না। এই তো সকালে সিমি পরীকে কোলে তুলে দিল আর বলল, পরী ঘুমাবে, তুই একটু হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দে, আমি কাজ করছি। সোয়া পরীকে ঘুম পাড়িয়ে দেয়, তারপর যাবে। মমতা বেগম ধরেছে সোয়াকে, কাছে বসিয়ে আদর করে খাওয়াতে থাকে। সোয়া নাকি শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খায় না। দাদির কথা শুনে সোয়া মুখ ফসকে বলে ফেলে, বিয়ে হয়েছে তবুও জামাই ছাড়া থাকছি, রোগা হব না? জামাইয়ের চিন্তায় রোগা হয়ে যাচ্ছি। মমতা একগাল হাসে, বড় হও দাদু ভাই, তারপর জামাইয়ের চিন্তা করো। যথেষ্ট বড় আমি। আমার একটা ফ্রেন্ডের বাচ্চা হয়ে গেছে, সেখানে আমি শোক পালন করছি। সিফাত কেসে ওঠে, সেও খাচ্ছিল। মূলত সিফাতকে সোয়া খেয়াল করেনি। ভারী লজ্জায় পড়ে যায় সোয়া, আর একটা বাক্যও মুখ থেকে বের করে না, চুপচাপ খেতে থাকে। খাওয়া শেষে নিজের রুমে ঢুকে একটু সাজুগুজু করে নেয়। কতদিন পরে বরটার সাথে দেখা করতে যাবে, একটু সাজুগুজু না করলে চলে?
ঠোঁটে লিপস্টিক লাগানো শেষ হতেই ডাক পড়ে সেলিমের। ভারী বিরক্ত সোয়া এবার বাবা ডেকে নিয়ে হাজারটা উপদেশ দিবে, আর তার উপদেশের মূল মত্ত হলো সাদির সাথে তোমাকে মানায় না, তুমি চাইলে আমি ডিভোর্সের ব্যবস্থা করব, তুমি আরও ভালো ডিজার্ভ করো, ব্লা ব্লা ব্লা। সোয়া মাঝে মধ্যে বিরক্ত হয়, মাঝে মধ্যে হেসে ফেলে। আসলে বাবা মানুষের ইনকাম আর চেহারাকে বেশি প্রাধান্য দেয়। সাদির রোজগার কম, বয়স বেশি, এটাই সমস্যা তার। সোয়া বাবার ডাকে সাড়া দেয় না, সে তার মতো ধীরে সুস্থে রেডি হতে থাকে। ফোনের ব্যাক কভারে কিছু টাকা ভরে গলায় ওড়না জড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। বেশি দূরে না হওয়াতে সোয়া পায়ে হেঁটেই রওনা হয়। দুটো রাস্তা দিয়ে যাওয়া যায় সাদের ফ্ল্যাটে। একটা হচ্ছে মেইন রোড, যেখানে সারাক্ষণ যানবাহন চলতে থাকে, মানুষের সরগম। আরেকটা হচ্ছে কাঁচা রাস্তা, যেখানে মানুষের চলাচল খুবই কম, তবে রাস্তাটা সুন্দর। মাটির রাস্তার দুই পাশে গাছপালা দিয়ে ভর্তি। এই রাস্তার সাথে সোয়া 2 দিন আগেই পরিচিত হয়েছে। সেদিন ক্লাস ফাঁকি দিয়ে সাদির বাসায় গিয়েছিল সাদিকে দেখতে, কিন্তু গিয়ে দেখে জনাব বাসায় নেই। সাবিনা বেগম রান্না করেছে। এক প্রকার রাগ করে বাসা থেকে বেরিয়েছিল সে, ভেবেছিল হারিয়ে যাবে, যাতে সাদি তাকে খুঁজে। সেই জন্যই এই রাস্তা ধরে হাঁটছিল, কিন্তু যেই লাউ সেই কদু, এই রাস্তাটাকে একদম বাড়ির সামনে এনে থামিয়েছে। সোয়ার আর হারিয়ে যাওয়া হলো না। কলিং বেল এক নাগাড়ে বাজিয়েই চলেছে সোয়া। তার মন খুঁতখুত করছে, যদি আজকেও সাদির দেখা না পায়। তখনই ফট করে দরজা খুলে যায়। সামনে তাকাতেই সোয়ার মুখে হাসি ফুটে ওঠে, কারণ তার সামনে স্বয়ং তার চোখের শান্তি দাঁড়িয়ে আছে। সোয়া একগাল হেসে বলে, আজকে আমি এখানে থাকবই থাকবো, প্রধানমন্ত্রী আসলেও আমাকে নড়াতে পারবে না, এ আমি কাট বলে দিলাম। বলেই সাদির হাতের ফাঁক দিয়ে রুমে ঢুকে পড়ে। বড়মা বড়মা বলে ডাকতে থাকে সাবিনা বেগমকে। সাদি দীর্ঘশ্বাস ফেলে দরজা বন্ধ করে ছোট্ট করে জবাব দেয়, মা মাত্রই চলে গেল। এটা শুনে সোয়া লাফিয়ে ওঠে, উফ, আজকে প্রকৃতিও চাইছে আমি এখানেই থেকে যাই। আমি চাইছি না, সাদি গম্ভীর গলায় বলে। সোয়া ভেঙচি কাটে, তা চাইবেন কেন? নিরামিষ কিনা আপনি? অসভ্য বেডা, একদিন কল করে জানছো না বলে তারপর থেকে লাপাত্তা। বলে কেউ কি আপনার গলায় চাকু ঠেকিয়ে আমাকে জান বানিয়েছিল? সাদি বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিজের রুমে চলে যায়। সোয়া ভেঙচি কেটে সোফায় বসে পড়ে।